তে ফিজিক্স ক্লাস বাদ দিয়ে সব কয়টা ক্লাস করলো। এখন ব্রেক টাইম। ক্যান্টিনে গোল হয়ে বসে আছে তে আর তার বাকি সব বন্ধুরা। লিসা তখন তেকে বলল, বইন তোর সাহস কম না, তুই কি করে স্যারের সাথে ঝগড়া করলি রে? স্যার যে রাগি রে বইন, আমাদের প্রথম দিনই উল্টা ঝুলিয়ে দিয়েছে। আমি তোকে কতবার চোখের ইশারা করে বুঝিয়ে দিতে চাইলাম কথা বলিস না, চুপ কর, কিন্তু তুই আমার দিকে একটা বারও তাকালি না, উল্টা স্যারের সাথে সে কি ঝগড়া। বাপরে বাপ, তুই কি স্যারকে আগে থেকে চিনতি নাকি রে? তে তখন লিসাকে বলল, দোস্ত আমি তোদের সবটাই বলবো, কিন্তু আমার একটা শর্ত আছে। সবাই তখন একসাথে বলে উঠলো, কি শর্ত রে? তোদের সবাইকে একটা কাজে সাহায্য করতে হবে। ন্যান্সি তখন বলল, আরে দোস্ত তুই যা বলবি আমরা তাই করব, বল এখন কি করতে হবে? তে তখন তার দুষ্টামি প্ল্যান সবাইকে বলল। সবাই তখন একসাথে চিল্লিয়ে উঠলো, কি? এটা অসম্ভব, এটা আমাদের দ্বারা সম্ভব না রে। তে তখন পুরো, তার মানে তোরা আমাকে সাহায্য করবি না তাই তো? কিন্তু তোকে স্যার করেছেটা কি যে তুই স্যারের সাথে এমনটা করবি? এরপর তে সকালে সব ঘটনা সবাইকে খুলে বলল। সব কথা শুনে সবাই তো বেশ অবাক। তে তখন বলল, এবার শোনা শেষ তোদের, এবার চল আমাদের শয়তানির প্ল্যানটাকে সাকসেস করতে হবে, চল চল চল। লিসা তখন বলল, দোষ যদি ধরা পড়ে যায় আমার সেই ভয় করছে রে, বাদ দে না রে, ওটা তো আমাদের স্যার, দরকার কি স্যারের সাথে এরকম কিছু করার? তার মানে তোরা আমাকে সাহায্য করবি না তাই তো? ঠিক আছে যা, তোদের সাথে আজকে আমার কোনো কথা নাই। ইয়ঞ্জন তখন বলল, কিন্তু দোস্ত আজকে স্যারের ক্লাস করে আমরা যা বুঝলাম, স্যার কিন্তু হেব্বি রাগী, কোনো ঝামেলা হলে কলেজ থেকে বের করে দিবে রে আমাদেরকে। তে তখন বলল, আরে ধুর, তোরা ভয় পাচ্ছিস কেন? তে থাকতে তোদের কোনো সমস্যা হবে না, আরে ম্যাহু না। লিসা তখন বলল, দোস্ত যা করার কাল কর, আজকে কিছু করতে হবে না, চল সবাই বাসায় যাই। এরপর সবাই যে যার মতো করে বাসায় চলে গেল। পরের দিন সকালবেলা তে আজ অনেক আগে বাড়ি থেকে বের হয়েছে, কারণ তাড়াতাড়ি কলেজে গিয়ে ক্লাসরুমে প্রবেশ করতে হবে, না হলে বেটা খটাস জাঙ্কুক আবার দেরি হলে তাকে রুমে ঢুকতে দিবে না। ক্লাসরুমে প্রবেশ করে তে দেখলো 10 মিনিট আগেই ক্লাসরুমে চলে এসেছে সে তখন মনে মনে ভাবলো, যাক বাবা আজ আগে আসতে পেরেছি, শালা হনুমান শয়তান জাঙ্কুক, আজ দেখবো কেমনে আমাকে তুই রুম থেকে বের করিস। তখনই লিসা রুমে আসলো আর তেকে দাঁড়িয়ে থেকে কি কি বিড়বিড় করতে দেখলো। সে তখন তের কাছে গেল আর বলল, কিরে পাগলি, কি একা একা বিড়বিড় করিস? তে তখন লিসার পাশে গিয়ে বসলো আর বলল, আরে খচ্চর বেটার আগে আছে ক্লাসরুমে চলে এসেছি, আজ দেখবো শালা খাটাস বেটা জাঙ্কুক আমাকে কেমনে বের করে রুম থেকে। শালার আজকের দিনটা পুরো তেজপাতা বানায় দিব, তারে যদি মজা না বুঝাই তো আমার নামও কিম ট্যাং না। আজকে দেখ ওই শালারে আমি কি মজা বুঝাই। ঈশা তখন ভয় ভয় বলল, বোন আরেকটা বার ভাব, কি থেকে কি হয়ে যাবে রে? আরে ধুর, কি ভাববো রে? তোর ইচ্ছে হলে আমাকে সাহায্য করিস, না সাহায্য করতে চাইলে চুপ করে বসে থাক, তাও বক বক করিস না। আচ্ছা রেগে যাচ্ছিস কেন? দেখ ওই দেখ ওই দেখ স্যার আসছে। তে তাকিয়ে দেখলো জাঙ্কুক আসলো। জাঙ্কুককে দেখে ক্লাসের সব মেয়েরা হাঁ করে তার দিকেই তাকিয়ে আছে। পারে তো জাঙ্কুককে চোখ দিয়ে গিলে খেয়ে ফেলে। কয়েকজনের মধ্যে তো ঝগড়াও লেগে গেল জাঙ্কুককে নিয়ে। ক্লাসের মেয়েদের ঝগড়া দেখে এতে বেশ বিরক্ত হচ্ছে আর মনে মনে ভাবছে, শালা ওই জাঙ্কুক হনুমানটার মধ্যে এমন কি আছে যে সবাই তাকে দেখে এমন পাগল হচ্ছে। তে এসব কথা ভাবছিলেই হঠাৎ করে জাঙ্কুক তার সামনে এসে দাঁড়িয়েছে। সেদিকে তের কোনো খেয়ালই নেই, সে একা মনে মনে বিড়বিড় করেই যাচ্ছে। জাঙ্কুক তখন তের দিকে দাঁড়িয়ে বলল, এটা পড়াশোনার করার জায়গা, চিন্তা ভাবনা করার জায়গা না। যদি চিন্তা করতেই হয় তাহলে বাইরে গিয়ে চিন্তা করো। জাঙ্কুকের দিকে না তাকিয়ে বলল, এটা পড়ানোর জায়গা, জ্ঞান দেওয়ার জায়গা না। আপনাকে এখানে পড়ানোর জন্য রাখা হয়েছে, জ্ঞান দেওয়ার জন্য না, তাই জ্ঞান না দিয়ে চুপচাপ পড়ান। সবাই অবাক হয়ে তের দিকে তাকিয়ে আছে। তে এবার নিজের খেয়ালে এসে বুঝতে পারলো কত বড় বেয়াদবি করেছে সে। সামনে তাকাতেই দেখলো জাঙ্কুক রক্ত চক্ষু নিয়ে তের দিকেই তাকিয়ে আছে। তে এবার মাথা নিচু করে বলল, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন ভুল করব না স্যার, ক্লাসে অমনোযোগী হব না স্যার কোনো দিনও, এবারের মতো আমাকে মাফ করে দিন স্যার। জাঙ্কুক তখন রাগী চোখে তের দিকে তাকিয়ে বলল, এদিকে আসো তে। সরি স্যার, আর হবে না, আমাকে ক্লাস থেকে বের করে দিবেন না স্যার, দয়া করে স্যার, প্লিজ স্যার প্লিজ। জাঙ্কুক এবার ধমক দিয়ে বলল, তুমি কানে কম শোনো নাকি?
তাহলে ভালো একটা ডক্টর দেখাও। আমি তোমাকে এদিকে আসতে বলেছি, তোমার থেকে কোনো অজুহাত শুনতে চাই নাই। একে তো ক্লাসে অমনোযোগী ছিলে, তার উপর মুখে মুখে কথা বলছো। আমার এমন ছাত্রীর দরকার নেই, বেরিয়ে যাও বলছি। জাঙ্কুক এতটাই রেগে গেছে যে জাঙ্কুকের ধমক শুনে তে ভয় কিছুটা কেঁপে উঠল। পুরো ক্লাস একদম স্তব্ধ হয়ে গেছে, সবার দৃষ্টি এখন তে আর জাঙ্কুকের দিকে। জাঙ্কুক আবারও বলে উঠল, আমি একটা কথা বারবার বলা পছন্দ করি না তে, ভালো কথা কানে যাচ্ছে না তোমার, তোমার জন্য পুরো ক্লাসের সমস্যা হচ্ছে। আমি তোমার জন্য আমার ক্লাসের মূল্যবান সময়টুকু নষ্ট করতে পারবো না, বেরিয়ে যাওয়া বলছি। সরি স্যার, আর হবে না, শেষবারের মতো মাফ করে দিন না স্যার, কান্না করতে করতে কথাগুলো বললো তে। জাঙ্কুক কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, ক্লাসের ভেতরেই থাকবে তুমি। তে খুশি হয়ে বলল, সত্যি স্যার? জাঙ্কুক বলল, হ্যাঁ সত্যি, এখন বেরিয়ে আসো। নয়, হ্যাঁ বেরিয়ে আসো। বের হবো কেন স্যার? জাঙ্কুকের ধমক শুনে তে তখন বলল, সেই কৈফিয়ত কি আমি তোমাকে দিব? তে ভয়ে চুপচাপ বেরিয়ে আসলো। জাঙ্কুক তখন বলল, এক পা উঁচু করো। কি কি স্যার? বাংলা কথা বুঝতে পারো না, ইংরেজিতে বলতে হবে। না স্যার, তুলছি। এবার কান ধরো। কি কি না, কান ধরো। তে এক পা উঁচু করে দুই কান ধরে এক পায়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তখন বলল, তুমি এইভাবে পুরো ক্লাস দাঁড়িয়ে থাকবে, আর এটাই তোমার শাস্তি। আর সবাই দেখে রাখো, ভুল করার আগে 10 বার ভাববে অন্তত। আমার ক্লাসে, অন্য টিচারদের ক্লাসে কি করো তা আমি জানি না, আমার ক্লাসে আমি ভুল পেলেই সবাইকে শাস্তি দিব। আশা করি আজকের ঘটনা মনে করে হলেও কেউ ক্লাসে সমস্যা তৈরি করবে না। ক্লাসের সবাই তের দিকে তাকিয়ে না থেকে ক্লাসে মন দিল, তা না হলে ওর সাথে সবাইকে দাঁড় করিয়ে রাখবে। জাঙ্কুক কিছুটা জোরেই বলল জাঙ্কুক কথাটা। সবাই ভয়ে সামনে ঘুরে ক্লাসে মন দিল। এদিকে তে বেচারি এক পায়ে দাঁড়িয়ে থাকতে থাকতে তার খুব কষ্ট হচ্ছে, না পারছে বলতে, না পারছে সইতে। পুরো ক্লাস এভাবে কান ধরে দাঁড়িয়েছিল। এরপর জাঙ্কুক চলে যাওয়ার সাথে সাথে তে ধপ করে বসে পড়লো, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে তার। লিসা তখন তের কাছে আসলো আর বলল, তোকে বলেছিলাম না স্যার খুব রাগী, ক্লাসে সাবধানে থাকবি। আমার কথা তো শুনলি না, দেখলি তো খুব কষ্ট হচ্ছে তাই না তোর? তে কান্না করতে করতে বলল, শালা ব্যাটারে একবার খালি পাই, জন্মের শিক্ষা দিমু আমি। আমি না হয় একটু ভুলই করেছিলাম, তার জন্য কত মাফ চাইলাম, শালা মাফ তো করলোই না, উল্টা শাস্তি দিল। এখন সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। এরপর তে কোনো রকম বাকি ক্লাসগুলো করে আর কাউকে কিছু না বলেই তাড়াতাড়ি করে বাসায় চলে গেল। তাকে দেখে জিন তখন বলল, কি রে মা, কোনো সমস্যা হয়েছে তোর? তুই কি কোনোভাবে অসুস্থ নাকি? আজ এত তাড়াতাড়ি বাসায় চলে আসলি যে? না মা, এমনিতেই ভালো লাগছে না, একটু খারাপ লাগছে তাই চলে আসলাম। কি হয়েছে আমার মেয়েটার? কোনো সমস্যা হচ্ছে? মাকে বল, আমি কি ডক্টরকে কল করব? রাতে তের হঠাৎ করে জ্বর চলে আসলো। জিন তের রুমে আসলো তেকে খাওয়ানোর জন্য। দুপুর থেকে তে কিচ্ছু খায়নি। জিন তের গায়ে হাত দিয়ে দেখলো তের গা যেন জ্বরে পুড়ে যাচ্ছে। জিন তখন বলল, এ কি, আমার মেয়ের জ্বর আসলো কখন? একটা বারও বললো না আমাদের। তখনই জিন তাড়াতাড়ি করে আরেমকে ডাকলো আর বলল, কি গো, একটু উপরে আসো না, দেখো না মেয়ের গায়ে জ্বর এসেছে, একটু ডাক্তারকে কল করো না তুমি। জিনের চিৎকার শুনে সেখানে জিমিন, জেহব আর আরেম সবাই চলে আসলো। আরেম তখন বলল, কি হয়েছে আমার মেয়ের? জেহব তখন বলল, আমার বোনের কি হয়েছে মা? জিমিন তখন মুখ ভেঙচি কেটে বলল, আরে সব নাটক, সবার থেকে ভালোবাসা নেওয়ার জন্য এরকম নাটক করছে, এসব আমি বুঝি না মনে করেছে, এসব নাটক করে তোমাদের সবাইকে ভুলাতে পারবে, আমাকে না। যত সব নাটক, এসব নাটক অন্য কোথাও গিয়ে করতে বলো এই মেয়েটাকে। কথাগুলো বলেই জিমিন সেখান থেকে চলে গেল। জিমিনের কথা শুনে জেহব তখন বেশ রেগে গেল আর বলল, বেয়াদব মেয়ে কোথাকার, মা বাবা তোমরা ওকে ঠিক মতো মানুষ করতে পারো নাই, দিন দিন বেয়াদব হচ্ছে মেয়েটা, যেদিন আমার হাতে পড়বে না ওই দিনই ওকে আমি ঠিক করে ছাড়বো, বড়দের সামনে কি করে কথা বলতে হয় জানে না বেয়াদব মেয়েটা। আরেম তখন বলল, বাবা এখন রাগ করার সময় না, আগে মেয়েটাকে দেখ, ডাক্তার ডাক তুই। মা তুমি এক কাজ করো, ওকে তুলে খাইয়ে দিয়ে ওষুধটা খাইয়ে দাও, তারপরে মাথায় পানি পট্টি দিয়ে দাও, আমার মনে হয় সুস্থ হয়ে যাবে। যদি তাও জ্বর না কমে তাহলে ডাক্তার আঙ্কেলকে আমি আসতে বলবো। জিন জেহবের কথা মতো তেকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিল। সারা রাত জেগে তের সেবা করলো। পরের দিন সকালবেলা তেকে আজ আর কলেজে যেতে দিল না, যদিও তের শরীরে কোনো জ্বর নেই।
তে তখন তার মাকে বলল, মা তুমি কেন কাল সারা রাত জেগেছিলে? তুমি জানো না রাত জাগলে তুমি অসুস্থ হয়ে যাবে। তো জিন তখন বলল, আমার মেয়েটা যে কাল অসুস্থ হয়ে গিয়েছিল, আমি কি আরামে ঘুমাতে পারি বল? উফ মা, আর এভাবে কষ্ট পেতে হবে না তো, যাও তুমি গিয়ে ঘুমাও, আমি আজ রান্না করব, যাও তুমি। তখনই জিমিন তের কাছে আসলো আর বলল, শুধু শুধু আমাদের দুপুরের খাবারটা নষ্ট করিস না, বুঝলি? কামাই তো করিস না, আমার বাবার টাকায় বসে বসে খাস, কিছু একটা কর। আর কতদিন এভাবে আমার বাবার টাকা ধ্বংস করবি বল? তে তখন বলল, আপু তুমি এভাবে বলছো কেন? বাবা কি তোমার একার নাকি? আমারও তো বাবা। আর আমি কি একা একা বসে খাই? তুমি খাও না? তুমিও তো বসে বসে খাও। বড় মেয়ে হিসেবে তোমার দায়িত্ব আগে, আমি তো করবই, আমার সাথে তোমারও দায়িত্ব আছে, মনে রেখো। জিমিন তখন রেগে বলল, বেয়াদব মেয়ে, বড় বোনের মুখে মুখে কথা বলিস, একটা থাপ্পড় মেরে সবগুলো দাঁত ফেলে দেবো, বেয়াদব। আপু তুমি আমার সাথে সবসময় এমন করে কথা কেন বলো? আমি কি দোষ করেছি যে তুমি আমাকে সবসময় অপমান করো? দেখতে পারো না? আমার তো এখন মনে হয় তুমি আসলেই আমার নিজের বোন না। জিমিন তখন বলল, ইস, তোকে দেখতে পারার মতো কি কাজ করেছিস? সবসময় বেয়াদবের মতো মুখে মুখে কথা বলিস, তোর মতো আপদ এই বাসা থেকে বিদায় হলে আমি বাঁচি। জিন তখন জিমিনকে ধমক দিয়ে বলল, জিমিন, ছোট বোনের সাথে এই কেমন ব্যবহার তোর? ও আমার কিসের ছোট বোন? ওর মতো বেয়াদব মেয়েকে আমি ছোট বোন হিসেবে মানি না। এ কথা বলেই জিমিন সেখান থেকে চলে গেল। তে দাঁড়িয়ে কান্না করছিল। তখন তের চোখের পানি মুছে দিয়ে জড়িয়ে ধরে বলল, কাঁদিস না মা। তে তখন জিনকে বলল, মা, আপু আমাকে কেন দেখতে পারে না? আমি কি করেছি যার জন্য আপু আমাকে সহ্য করতে পারে না? মন খারাপ করিস না মা, দেখবি একদিন জিমিন ঠিক ওর ভুল বুঝতে পারবে আর তোকে অনেক অনেক ভালোবাসবে। কবে আসবে সেই দিন মা? আর কত অপেক্ষা করবো সেই দিনের। আর কাঁদিস না তো, চল আজ তোকে আমি রান্না করা শেখাবো। তুই এবার চোখের পানি মুছে কিছুটা খুশি হয়ে বলে, সত্যি মা? হ্যাঁ সত্যি, এবার চল আমার সাথে। তারপর তে তার মায়ের সাথে রান্নাঘরে চলে গেল।